ভাবুন তো একটি যুদ্ধ জিতেও যদি একজন রাজাকে আরও ১০ বছর মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়, তাহলে সেই যাত্রা কতটা ভয়ঙ্কর হতে পারে। একদিকে একচোখা দৈত্য, অন্যদিকে মানুষ খেকো দানব, রহস্যময়ী জাদুকরী, মৃত্যুর দিকে টেনে নেওয়া সাইরেনদের গান, আর সবকিছুর উপরে একজন ক্রুদ্ধ দেবতার অভিশাপ। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ক্রিস্টোফার নলেনের জাস্ট মুক্তি পাওয়া একটা সেরা সিনেমা, দ্য অডিসি। আজ আমরা এই কাহিনীকে পুরো চির ফাড় করে দেব। এই সিনেমার কাহিনী শুরু হয় ট্রয় যুদ্ধ শেষ হওয়ার পর। ট্রয় ছিল বর্তমান তুরস্কের উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি প্রাচীন নগরী, আর অডিসিয়াস ছিলেন ইথিকা নামের একটি ছোট্ট দ্বীপের রাজা, যা বর্তমানে গ্রিসের একটি সমুদ্রে অবস্থিত। ট্রয়ের যুদ্ধ জেতার পর নিজের রাজ্য ইথিকায় ফিরে যাওয়ার পথে অডিসিয়াসকে পাড়ি দিতে হয় এক ভয়ঙ্কর রহস্যময়ী যাত্রার, আর সেই যাত্রার কাহিনী হলো দ্য অডিসি। ট্রয়ের যুদ্ধ জেতার পর অডিসিয়াস তার সঙ্গীদের নিয়ে এজিয়ান সাগর পাড়ি দিয়ে নিজের রাজ্য ইথিকার উদ্দেশ্যে রওনা দেন। ট্রয় থেকে ইথিকার দূরত্ব প্রায় ৬০০ কিলোমিটার, তাই একেবারে যাত্রা করা সম্ভব নয়। তারা বাজে বাজে বিভিন্ন দ্বীপে দাঁড়িয়ে সেইখান থেকে খাবার পানীয় সংগ্রহ করত। ঠিক এইরকমই তারা একটি রহস্যময় দ্বীপে পৌঁছে যায়, যেখানে একটি বিশাল গুহা দেখতে পায়। গুহার ভেতরে অনেক খাবার রাখা ছিল, কিন্তু তারপরেই পেছন থেকে বিশাল এক চোখওয়ালা দৈত্য এসে গুহাটিকে বন্ধ করে দেয়। তারপর গুহার পেছন থেকে এসে একজন সৈনিককে ধরে তাকে চিবিয়ে চিবিয়ে কামড়ে কামড়ে খেয়ে নেয়, আর কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়। এইদিকে অডিসিয়াসের লোকেরা একদমই হতবাক, আর তারা এই গুহার ভেতর খুব বাজেভাবে ফেসে গিয়েছে। কিন্তু পরের দিন সকালে যখন দানবটি আবার গুহার মুখটিকে খুলে দেয়, সেই সুযোগে রাজা একটি তীর দিয়ে সেই দানবটির একটি চোখটিকে কানা করে দেয়, আর দৌড়ে সেইখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু সেই দানবটি তাদের পিছু ছাড়ে না, আর অন্ধ হয়ে গেলেও তাদের পিছু ধরে সমুদ্র সৈকত পর্যন্ত চলে আসে। কিন্তু অডিসিয়াস আর তার সৈনিকেরা কোন রকম জাহাজ নিয়ে সেইখান থেকে পালিয়ে যায়। কিন্তু এই ঘটনার পর থেকে তাদের জার্নি আরো কঠিন হয়ে যায়, কারণ অডিসিয়াস যেই দানবটিকে মেরেছিল আসলে সে ছিল সাইক্লপস, অর্থাৎ একচোখা দৈত্য, যে কিনা গ্রিক মাইথোলজি অনুযায়ী সমুদ্রের দেবতা পসাইডনের ছেলে। আর যেহেতু অডিসিয়াস তার এক চোখটিকে কানা করে দিয়েছে, তাই দেবতা পসাইডন তার উপর রেগে যান, আর যাতে তারা বাড়ি ফিরতে না পারে তার জন্য হাজার চেষ্টা করতে থাকে। কখনো তুফান, কখনো ঝড়, কখনো তাদের জাহাজকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি করতে থাকেন। সিনেমাটির মাঝে মাঝে আমাদের ট্রয় রাজ্যের ফ্ল্যাশব্যাক কাহিনী দেখানো হয়, যেখানে যুদ্ধ হওয়ার অনেক আগে সেই রাজ্যের সৈনিকেরা সমুদ্র সৈকত থেকে বিশাল একটি কাঠের ঘোড়াকে টেনে নিয়ে রাজ্যের ভেতরে নিয়ে যায়। আসলে তারা ভেবেছিল যুদ্ধ শেষ, আর এই ঘোড়া ভগবানের তরফ থেকে পাওয়া একটি উপহার, আর পুরো ট্রয় নগরীকে রক্ষা করত বিশাল একটি বড় প্রাচীর, যেটিকে পেরোনো শত্রুদের পক্ষে একদমই অসম্ভব। আর এইদিকে আমরা ইথিকা রাজ্যে রাজা অডিসিয়াসের রানী পেনিলোপি আর তার ছেলে টেলেমাকাসকে দেখতে পাই। এইখানে পেনিলোপির ক্যারেক্টার প্লে করেছে অ্যানি হ্যাথওয়ে, আর টেলেমাকাসের ক্যারেক্টার প্লে করেছে আমাদের স্পাইডারম্যান সুপারস্টার টম হল্যান্ড। তো যাই হোক, মা ছেলে সবসময় মনে করতো যে একদিন না একদিন এই রাজ্যের রাজা অডিসিয়াস ঠিক ফিরে আসবেই। রাজা না থাকায় পুরো রাজমহল বিগড়ে গিয়েছে। রাজমহলের যত দাবিদার তারা প্রত্যেকে এসে মদ, মাংস, মেয়েবাজি করাতেই ব্যস্ত থাকতো। রাজ্য চালানো তাদের দ্বারা হয় না, তারা শুধু এই রাজমহলের ভাগ নিতে চায়। আর সেই দাবিদারদের মধ্যে আমরা অ্যান্টিনিওয়াস নামের আরেকজনকে দেখতে পাই, যে কিনা রানীকে বিয়ে করে নিজেই রাজা হতে চেয়েছিলেন। কিন্তু রানীর ছেলে টেলেমাকাস এই ব্যাপারটা একদমই হতে দিতে চাইতো না, তাই কিছু সৈনিকদেরকে নিয়ে সমুদ্রে পাড়ি দিয়ে বেরিয়ে পড়ে এটা জানার জন্য যে তার বাবা অডিসিয়াস বেঁচে আছে কিনা। বহু দূর যাওয়ার পর তারা স্পার্টা নামের এক রাজ্যে চলে আসেন, যেখানে ম্যানিলাস নামের একজন রাজার সঙ্গে তার পরিচয় হয়। রাজা যখন জানতে পারেন যে টেলিমাকাস আসলে অডিসের পুত্র, তখন তিনি বলেন যে আমিও অডিসিয়াসের সঙ্গে ওই ট্রয়ের যুদ্ধেই গিয়েছিলাম। প্রায় 10 বছর ধরে চেষ্টা চালিয়েছিলাম ওই নগরীকে জেতার জন্য, কিন্তু পারছিলাম না। কিন্তু শেষমেশ অডিসিয়াসের মাথায় একটা বুদ্ধি আসে, আর আমরা সবাই মিলে ট্রোজান হর্স নামের এক বিশাল কাঠের ঘোড়া তৈরি করি, যার ভেতরে আমরা বহু মাস ধরে লুকিয়েছিলাম। আর সেই রাজ্যের সৈনিকরা ভাবে এটা হয়তো কোনো উপহার, তাই তারা সবাই মিলে ঘোড়াটিকে টেনে নিয়ে নিজেদের রাজ্যে নিয়ে যায়। আর এটাই ছিল আমাদের কাছে সর্বশেষ সুযোগ। এরপর যখন রাত হয়, তখন ঘোড়ার ভিতর থেকে আমরা সবাই বেরিয়ে ট্রয় সৈনিকদের উপর হামলা করি, আর ওই নগরটিকে রক্ষা করা বিশাল প্রাচীরের দরজা খুলে দেই। আর তারপরে আমাদের গ্রিক সেনারা, যারা এত বছর ধরে ওই নগরীতে লুকিয়েছিলেন, তারা এসে সমস্ত গ্রামবাসী সৈনিকদেরকে মেরে পুরো ট্রয় নগরীকে আমরা দখল করে নিয়েছিলাম। আর এইখানে আমরা আগামেমনন নামের আর এক রাজাকে দেখতে পাই, যার সামনে অডিসিয়াস লিটারালি মাথা নত করেছিল। এইবারে তোমাদের মনে হতেই পারে যে অডিসিয়াস যে কিনা নিজে একজন গ্রেট যোদ্ধা, তাহলে তিনি অন্য রাজার কাছে মাথা নত করলেন কেন? আসলে ব্যাপারটা হলো যে আগামেমনন মাইসেনি নামের এক রাজ্যের রাজা, কিন্তু ট্রয় নগরীকে জেতার জন্য এরকম 4-5টি রাজ্যের রাজারা একত্রিত হয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন। আর সেই সময় গ্রিক সেনাদের সর্বশেষ
সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন আগামেনন, যার সামনে অডিসিয়াস একজন সেনাপতি ছিলেন। আর এই আগামেননের ভাই হচ্ছেন মেনিলাস। তো মেনিলাস টেলেমাকাসকে বলে যে যুদ্ধ জেতার পর আমাদের রাজ্যের সৈনিকেরা চলে আসে, কিন্তু কেন জানি না অডিসিয়াস আর তার সৈনিকেরা কখনো ফিরে আসতে পারেনি। ঠিক এরপরে সিন শিফট হয়, যেখানে আমরা দেখতে পাই যে রাজা অডিসিয়াস একটি নির্জন দ্বীপে বসে একজন মহিলার সঙ্গে কথা বলছেন। আর দেখলে যেন মনে হয় সময়টা বহু বছর পুরনো, যেখানে তিনি মহিলাটির সঙ্গে বসে নিজের মনের কথা বলতেন, অতীতের কথা মনে করার চেষ্টা করতেন, কিন্তু পারতেন না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এই মহিলাটি কে, আর অডিসিয়াস এই দ্বীপে একা কি করছে, তার বাকি সৈনিকেরা কোথায়? এই প্রশ্নের উত্তর আমরা একেবারে লাস্টে পাবো। তো এইখান থেকে কাহিনী আবার পেছন দিকে যায়, যেইখানে অডিসিয়াস আর তার সৈনিকেরা খাবারের সন্ধানে আবার একটি নতুন দ্বীপে এসে পৌঁছয়। তো এইখানে তারা একটি বাচ্চা ছেলেকে দেখতে পায় যে কিনা কাঁদছে। ব্যাপারটা কি বুঝতে পারে না, আর হঠাৎই কিছুক্ষণ পর বিশাল বড় বড় দৈত্যের সাইজে কয়েকজন সৈনিকেরা এসে তাদের উপর অ্যাটাক করে। তো গ্রিক মাইথোলজি অনুযায়ী এই জায়ান্ট মানুষগুলোকে লেস্ট্রিগোনিয়ার নামে ডাকা হয়। তো এই দৈত্যগুলো প্রায় অনেক গ্রিক সৈনিকদেরকে মেরে ফেলে, আর বেঁচে থাকা বাকি সৈনিকদেরকে নিয়ে অডিসিয়াস কোনো রকম জাহাজে করে সমুদ্রে চলে আসে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো যে তাদের কাছে কোনো খাবার নেই, কোনো জল নেই। যদি তারা সমুদ্রে চলেও যায় তাহলে না খেতে পেয়ে মারা যাবে। তাই কোনো উপায় না পেয়ে তারা ওই দ্বীপেরই আর একটি অন্য প্রান্তে চলে যায়। সৈনিকেরা বহু দূরে একটি ঘর দেখতে পায়। তো অনেক সাহস নিয়ে যখন তারা ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তখন হঠাৎই রাস্তায় কিছু বাঘ সিংহ আর কিছু সৈনিকের হাতিয়ার দেখতে পায়। কিন্তু অবাক কাণ্ড যে সেই বাঘ সৈনিকদের ওপর কোনো আক্রমণ করে না, চুপচাপ বসে আছে। ব্যাপারটা তাদের একটু সন্দেহ হয়। অডিসিয়াস বলে যে ঠিক আছে, তোমরা ওই বাড়ির দিকে যাও, আর আমি দেখি জঙ্গলের মধ্যে কোনো শিকার পাই কিনা। এই বলে অডিসিয়াস হরিণ শিকার করতে অন্যদিকে চলে যায়। আর এইদিকে সৈনিকেরা সার্সি নামের এক মহিলা দেখা পায়, যার বাড়িতে তারা প্রাণ ভরে খেতে থাকে। কিন্তু কেন জানি না সৈনিকেরা যত খায় তাদের খিদে মেটে না। আর হঠাৎ করেই মহিলাটি কিছু তন্ত্র মন্ত্রের মাধ্যমে প্রত্যেকটি সৈনিকদেরকে নিজের খাওয়ারের মাধ্যমে সুয়োর করে দেন। আর এইদিকে অডিসিয়াস যখন হরিণটিকে শিকার করতে যায়, তখন দেখতে পায় সেটি কোনো হরিণ নয়, একজন সাধারণ মানুষ। সে বুঝতে পেরে যায় যে এই দ্বীপে কিছু রহস্যময় ঘটনা ঘটছে। কিছুক্ষণ পর অডিসিয়াস মহিলাটির সঙ্গে কথা বলে জানতে পারে যে মহিলাটি তার সমস্ত সৈনিকদেরকে সুয়োর করে দিয়েছে। আর প্রথমেই যে দেখেছিলাম বাঘ সিংহ বসে আছে, আসলে ওরা কোনো পশু নয়, প্রত্যেকেই সৈনিক যারা এই খাবারের সন্ধানে এই দ্বীপে এসেছিল। আর গ্রিক পুরাণ অনুযায়ী সার্সি একজন খুব দক্ষ জাদুকর্ণী, যে তার কালো জাদুর মাধ্যমে মানুষদেরকে পশুতে বদলে ফেলতে পারত। কিন্তু রাজা অডিসিয়াস সার্সির কাছে হাত জোড়ো করে প্রাণ ভিক্ষা চায়, ক্ষমা চায়, আর যার জন্য মহিলাটি তার সমস্ত সৈনিকদেরকে আবার মানুষ করে দেয়। রাজা মহিলাটির কাছ থেকে ইথিকায় ফিরে যাওয়ার রাস্তা জানতে চায়, কিন্তু মহিলাটি বলে পরবর্তী রাস্তা জানার জন্য তোমাকে পাতালপুরীতে গিয়ে আত্মাদের সঙ্গে দেখা করতে হবে, তারাই বলে দিতে পারবে পরবর্তী রাস্তা কি। এরপর সমস্ত সৈনিকেরা যেখানে দিন রাত এক হয়ে যায়, সেই পাতালপুরীতে পৌঁছে যায়, যেখানে তাদের সঙ্গে দেখা হয় গ্রিক মাইথোলজির এক অন্ধ ভবিষ্যৎ দ্রষ্টা টাইরিসের আত্মার সঙ্গে। আর সেই আত্মাই অডিসিকে তার বাড়ি ফেরার পথ আর সামনে অপেক্ষা করা ভয়ঙ্কর বিপদ সম্পর্কে জানিয়ে দেয়। শুধু তাই নয়, রাজা অডিসিয়াসের সঙ্গে যে সমস্ত সৈনিকেরা ট্রয়ের যুদ্ধে মারা গিয়েছিলেন, সেই সমস্ত সৈনিকের আত্মা মাটির ভেতর থেকে উঠে আসে। আর এখানেই আমরা জানতে পারি যে একসময় গ্রিকদের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আগামেনন সেই যুদ্ধে মারা গিয়েছে। আসলে যুদ্ধ জেতার পর যখন আগামেনন নিজের রাজ্যে ফিরে আসেন, তখন তার স্ত্রী ছলনা করে তাকে হত্যা করেছিলেন। কারণ 10 বছর আগে যুদ্ধে যাওয়ার সময় আগামেনন নিজের মেয়েকেই বলি দিয়ে ভগবানের কাছে সমর্পণ করেছিলেন, আর সেই রাগেই তার বউ তাকে মেরে ফেলেছে। এরপর সিন শিফট হয় সেই নির্জন দ্বীপে, যেখানে অডিসিয়াসের সমস্ত পুরনো স্মৃতি মনে আসতে থাকে। আর ঠিক তখনই ক্যালিপসো নামের সেই মহিলাটি রাজাকে একটি পদ্মফুল খাইয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে অডিসিয়াস কেন জানি না শান্ত হয়ে যায়। এই দ্বীপের রহস্য কি আমরা একেবারে লাস্টে জানতে পারবো। আর এইখানে একটা ব্যাপার জানতে পারি যে রাজা অডিসিয়াস যখনই হতাশ হয়ে যেতেন, তখনই গ্রিক দেবতা অ্যাথেনার কথা মনে আসতো। অ্যাথেনা অ্যাকচুয়ালি গ্রিক মাইথোলজি অনুযায়ী জ্ঞান আর ন্যায় বিচারের দেবতা ছিলেন। এরপর সিন আবার পেছন দিকে যায়, যেখানে অডিসিয়াস তার সমস্ত সৈনিকদেরকে নিয়ে সমুদ্রের এমন একটি জায়গায় পৌঁছে যায়, যেখানে কিছু অপ্রাকৃতিক এমন প্রাণী ছিল যাদেরকে সাইরেন নামে ডাকা হয়। সাইরেনদের গান এতটাই মধুর যে জাহাজের নাবিকেরা সেই গান শুনে মন্ত্রমুগ্ধ হয়ে তাদের দ্বীপের দিকে চলে যায়, আর পাথরে ধাক্কা লেগে জাহাজ ডুবি হয়ে নাবিকদের মৃত্যু হয়। আর এই সাইরেনের ব্যাপারটা অডিসিয়াস আগে থেকেই জানতো, তাই সে প্রত্যেক সৈনিকদের কানে মৌমাছির মোম দিয়ে দেয়, যাতে নাবিকেরা গান শুনতে না পায়। কিন্তু নিজে কোনো মোম না দিয়ে একটি খুঁটির সঙ্গে নিজেকে বেঁধে নেয়, যাতে রাজা সেই সাইরেনের গান শুনতে পায়। কিন্তু এইখানে একজন সৈনিক গান শুনে পাগল হয়ে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তো যাই হোক, এইরকম বহু কষ্টে এই ভয়ঙ্কর দ্বীপের পাশ
থেকে তারা বেরিয়ে যায়, কিন্তু বিপদ তখনও শেষ হয়ে যায়নি। কিছু দূর যাওয়ার পর হঠাৎই তাদের জাহাজের সামনে সৃষ্টি হয় এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যা পুরো জাহাজটিকে নিজের ভেতরে টেনে নিতে শুরু করে। সৈনিকেরা কোনো রকম জাল লাগিয়ে সেই তুফান থেকে বেঁচে দুটো পাহাড়ের মাঝের এরিয়াতে চলে আসে আর ভাবে হয়তো তারা প্রাণপণে এইবারে বেঁচে গিয়েছে। কিন্তু হঠাৎই উপর থেকে পাহাড়ের কাছ থেকে এক ভয়ঙ্কর দানব কয়েকজন সৈনিকদেরকে তুলে নিয়ে চলে যায়। সেই দানবটিকে দেখতে একেবারে অক্টোপাসের মতো, কিন্তু সেই দানবটি পাহাড়ের উপরে বাস করত আর এই দানবটিকে গ্রিক মাইথোলজিতে স্কিলা নামে ডাকা হয়। এত কিছু বিপদ পেরিয়ে সৈনিকেরা গ্রিক সূর্য দেবতা অ্যাপোলোর দ্বীপে চলে আসে, কিন্তু অডিসিয়াস সৈনিকদেরকে সতর্ক করে দেয় আর যাই হয়ে যাক এই দ্বীপের কোনো পশু পাখিকে শিকার করতে না, কারণ যত পশু পাখি দেখতে পারছো ওরা আসলে সূর্যদেবের সম্পত্তি, আর যদি সে নারাজ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের খেল খতম। আর এই সমস্ত ভবিষ্যৎবাণী সেই পাতালপুরী টাইরিস নামের সেই আত্মা অডিসিয়াসকে আগে থেকেই জানিয়ে দিয়েছিল, কিন্তু কে শুনে কার কথা। সেই দিন রাত্রে অডিসিয়াস দেখতে পায় যে মাটির ভেতরে আগুন জ্বলছে। ব্যাপারটা বুঝতে না পেরে সে একটু এগিয়ে যায় আর গিয়ে দেখে যে তার সমস্ত সৈনিকেরা এই দ্বীপের প্রাণীদেরকে মেরে শিকার করে খাচ্ছে। মানে যেটার ভয় ছিল সেটাই হলো। ভবিষ্যৎবাণী অনুযায়ী যারা এই দ্বীপের পশু পাখিদেরকে শিকার করবে তারা আর প্রাণে বেঁচে থাকতে পারবে না। এই কথা ভেবে অডিসিয়াস একটু হতাশ হয়ে পড়েন। আর আমি প্রথমেই বলেছিলাম না যে রাজা যখনই হতাশ হয়ে যান তখনই সেই দেবী এথেনার কথা তার মনে পড়ে। তো যাই হোক, এরপর যখন সবাই জাহাজে করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখন মাঝরাতেই ঝড় তুফানে তাদের জাহাজ ভেঙে যায় আর সমুদ্রের মধ্যেই সমস্ত সৈনিক মারা যায়। কিন্তু অডিসিয়াস সেই ভাঙা জাহাজে অচেতন হয়ে ভাসতে ভাসতে সেই ক্যালিপসো নামের মহিলাটির দ্বীপে চলে আসে। ক্যালিপসো তাকে সুস্থ করে তোলে আর পদ্মফুল খাইয়ে দেয় যাতে অডিসিয়াসের কোনো পুরনো স্মৃতি মনে আসতে না পারে। মহিলাটি অডিসিয়াসের সেবা করতে করতে তার প্রেমে পড়ে যায় আর পদ্মফুল খাইয়ে তার স্মৃতিকে আটকে রেখে প্রায় 7 বছর এই নির্জন দ্বীপেই কাটিয়ে ফেলে। একজন বীর যোদ্ধা যার স্মৃতি লুপ্ত হয়ে গেলেও সেই পদ্মফুল কখনোই তার বাস্তবতাকে মেটাতে পারে না, তাই আবার তার পুরনো স্মৃতি মনে আসতে থাকে, তার ছেলে, তার বউ, তার রাজ্য ইথিকা। আর এইবার 7 বছর পর এসে সে আবার এই দ্বীপ ছেড়ে নিজের রাজ্য ইথিকার উদ্দেশ্যে রওনা দেয়। মানে 10 বছর ট্রয়ের যুদ্ধ জেতার পর 3 বছর ধরে জাহাজে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, যেখানে সাইক্লোপস থেকে শুরু করে ভয়ঙ্কর প্রাণী দৈত্যের সঙ্গে তার লড়াই হয়, ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়, সেই জাদুকরণীর সঙ্গে দেখা, পাতালপুরী। তো এই সমস্ত ঘটনা তার 3 বছরের মধ্যে হয়েছিল আর বাকি 7 বছর সেই দুজন নির্জন দ্বীপেই কাটিয়ে ফেলেছে। কিন্তু এইবার কোনো জাহাজ নেই, কোনো বোট নেই, একটি ছোট্ট ভেলা ভাসিয়ে তার উপর চেপে ফাইনালি কিছুদিন পর নিজের প্রাণের রাজ্য ইথিকাতে ফিরে আসে। কিন্তু এইদিকে অ্যান্টিনিউয়াস রানী পেনিলোপকে বিয়ের প্রস্তাব দেয় যে অডিসিয়াস কখনো ফিরে আসতে পারবে না, তাই আমাকে বিয়ে করে নাও। কিন্তু রানীর পুরো বিশ্বাস ছিল যে অডিসিয়াস ঠিক ফিরে আসবেই। আর এইখানে অ্যান্টিনিউয়াস জানতে পেরে যায় যে অডিসিয়াসের ছেলে টেলেমাগাস তার বাবাকে খুঁজতে অন্য রাজ্যে গিয়েছে, তাই সে গোপনে কিছু লোককে পাঠিয়ে দেয় যাতে তারা টেলেমাগাসকে মেরে হত্যা করতে পারে। আর এইদিকে অডিসিয়াস রাজমহলের এক বিশ্বস্ত সৈনিকের মাধ্যমে জানতে পেরে যায় যে তার ছেলে অন্য রাজ্যে আছে কিন্তু বিপদের মুখে। এরপর কাহিনী শিফট হয় আর আমরা দেখতে পাই যে টেলেমাকাসকে মারার জন্য লোকেরা চলে আসে ছদ্মবেশে, কিন্তু নিজের ছেলেকে বাঁচানোর জন্য অডিসিয়াস ভিখারি সেজে সমস্ত গুপ্তচরকে মেরে ফেলে আর নিজের ছেলেকে বাঁচিয়ে নেন। এইখানে অডিসিয়াস নিজের পরিচয় গোপনে রেখে তাকে বলে যে আমি একজন ভিখারি, কিন্তু হ্যাঁ আমি তোমার বাবা অডিসিয়াসের সঙ্গে যুদ্ধে গিয়েছিলাম, আমি বেঁচে গিয়েছি আর তোমার বাবা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এরপর দুজনেই নিজের রাজ্য ইথিকাতে ফিরে আসে আর এইখানে ভিখারির সঙ্গে অ্যান্টিনিউয়াসের কোনো একটা কারণে মারপিট হয়, কিন্তু টেলেমাকাস কোনো রকম সেই ভিখারিটিকে বাঁচিয়ে নেয়। তো পরের দিন রাত্রে রানী ভিখারিটির মুখ না দেখেই পেছন থেকে দাঁড়িয়ে প্রায় অনেকক্ষণ কথা বলতে থাকে যে আমার স্বামী কোথায় আছে, তার সম্পর্কে কোনো কিছু জানে কিনা। ভিখারিটি বলে যে রাজা অডিসিয়াস সমস্ত সৈনিকদেরকে নিয়ে যখন ট্রয় নগরীর উপরে হামলা করেছিল, সাধারণ মানুষকে মেরে ফেলেছিল, সমস্ত ঘর বাড়ি পশু পাখি সমস্ত কিছুকে মেরে ধ্বংসলীলা চালাচ্ছিল, তখন কেন জানি না রাজার এমনটা মনে হয়েছিল যেন সে নিজের বাড়িকে জ্বালিয়ে দিচ্ছে, যেন নিজের রাজ্যকে জ্বালিয়ে দিচ্ছে। যখন দেবী এথেনার মূর্তিকে ভাঙা হচ্ছিল তখন রাজার এমনটা মনে হচ্ছিল যেন সে নিজেই দেবীকে হত্যা করছে। আমরা ট্রয় নগরীর উদ্দেশ্যে একটি উপহার ছেড়েছিলাম, সেই ঘোড়া, যেটিকে পুরো নগরবাসী আনন্দের সাথে উপহার বলে নিজের রাজ্যে নিয়ে এসেছিলেন, কিন্তু আমরা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমরা যুদ্ধ জেতার পর খুশি ছিলাম, কিন্তু কেন জানি না অডিসিয়াস এক মুহূর্তের জন্য খুশি হতে পারছিল না। এই কথাগুলো শুনে রানী বুঝতে পেরে যায় যে তার সামনে যে ভিখারি মানুষটা আছে না বসে আছে, সেটা আসলে কোনো ভিখারি নয়। রাজা অডিসিয়াস যে কিনা
এত বছর পরে ফাইনালি ফিরে এসেছে, কিন্তু ছদ্মবেশে। কিন্তু নিজের স্বামীকে পুরো রাজ পরিবারের সামনে আবার প্রমাণ করার জন্য পরের দিন স্বয়ম্বর সভার আয়োজন করা হয়, যেখানে রাজবাড়ির সমস্ত দাবিদার উপস্থিত ছিলেন। এই স্বয়ম্বর সভায় রানী বলেন যে এই ধনুকে দড়ি পড়াতে পারবে আর তীর দিয়ে নিজের লক্ষ্য পূরণ করতে পারবে সেই একমাত্র ব্যক্তি যাকে আমি বিয়ে করতে পারবো। তো কথা অনুযায়ী প্রায় অনেক দাবিদার চেষ্টা করলেও সেই ধনুকে দড়ি পরাতে পারে না, কিন্তু শেষমেশ সেই ভিখারি ধনুকে দড়ি পরিয়ে তীর দিয়ে নিজের লক্ষ্য পূরণ করে দেয়। আর এই দেখে উপস্থিত সমস্ত মানুষেরা জানতে পেরে যায় যে সে মানুষটি কোনো ভিখারি নয়, আসলে ছদ্মবেশে থাকা ইথিকার রাজা অডিসিয়াস, যে কিনা প্রায় 20 বছর পরে ফাইনালি ফিরে এসেছে। এই দেখে অ্যান্টিনিওয়াস ভয়ে কাঁপতে থাকে আর বলে, যাও অডিসিয়াসকে প্রাণে মেরে ফেলো। তারপর শুরু হয় এইখানে এক ভয়ঙ্কর লড়াই। দীর্ঘ অনেকক্ষণ লড়াইয়ের পর ফাইনালি অডিসিয়াস অ্যান্টিনিওয়াসকে প্রাণে মেরে ফেলে। আর যারা বেঁচে ছিল তারা সবাই মাথা নত করে অডিসিয়াসকে নিজের রাজা বলে মানতে শুরু করে। এরপর আমাদের দেখানো হয় যে রানীর স্বপ্ন পূরণ হয় আর দীর্ঘ 20 বছর অপেক্ষার পর তার স্বামী অডিসিয়াস ফাইনালি ফিরে এসেছে। তারপর ছেলে টেলেমেকাসকে ইথিকার রাজা ঘোষণা করা হয় আর অডিসিয়াস নিজের রানী পেনিলোপকে সঙ্গে নিয়ে পশ্চিমের উদ্দেশ্যে রওনা দেয়, যে সমস্ত সৈনিকরা ট্রয়ের যুদ্ধে মারা গিয়েছে তাদেরকে সম্মান দেওয়ার জন্য। এটা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া নয়, বরং তার দীর্ঘ অভিযানের বিলকুল শেষ অধ্যায়, যেখানে তিনি নিজের রাজ্যের দায়িত্ব ছেলের হাতে তুলে দিয়ে নিজের অসমাপ্ত কর্তব্যকে সম্পন্ন করতে বেরিয়ে গিয়েছিলেন। আর এইভাবেই শেষ হয়ে যায় এই মাস্টারপিস সিনেমার দামদার কাহিনী, দ্য অডিসি।